নমস্কার, আপনারা শুনছেন মিস্ট্রি হাউস। আজ শুনবেন ক্রিস্টিয়ানা ব্র্যান্ডের লেখা কাহিনী দ্য নিস ফ্রম স্কটল্যান্ড। গল্পটি প্রথম প্রকাশিত হয় 1972 সালে। 1907 সালে মালয়ে জন্ম ক্রিস্টিয়ানা ব্র্যান্ডের, আর ছোটবেলার বেশ কিছুটা সময় তার কেটেছে এই ভারতেই। তবে লেখালেখির জগতে পাকাপাকিভাবে আসার আগে তিনি আরও 10টা সাধারণ মানুষের মতোই নানা পেশায় ঘুরেছেন। কখনো মডেলিং বা নাচ, আবার কখনো দোকানে সেলস গার্ল বা বাচ্চাদের দেখভালের কাজ। 1941 সালে প্রকাশ পায় তার প্রথম উপন্যাস ডেথ ইন হাই হিলস। ঠিক পরের বছরেই হেডস ইউ লুজ উপন্যাসের হাত ধরে পাঠকদের সঙ্গে পরিচয় ঘটে তার বিখ্যাত গোয়েন্দা চরিত্র কেন্ট কাউন্টি পুলিশের ইন্সপেক্টর ককরিলের। এই ইন্সপেক্টর ককরিলকে নিয়ে তিনি সব মিলিয়ে 7টি চমৎকার গোয়েন্দা গল্প লিখেছেন। তবে ব্র্যান্ডের সবচেয়ে আলোড়ন ফেলা বইটির নাম গ্রিন ফর ডেঞ্জার, যাকে অনেকেই তার সেরা কাজ বলে মেনে নেন। নামকরা ক্রাইম থ্রিলার লেখক HRF কিটিং তো এই বইটাকে সোনালী যুগের গোয়েন্দা গল্পের শেষ রত্ন মুকুট বলে আখ্যা দিয়েছিলেন। 1946 সালে এই বইটির কাহিনী নিয়ে একটি সিনেমাও তৈরি হয়, যেখানে ইন্সপেক্টরের ভূমিকায় দারুণ অভিনয় করেছিলেন অ্যালাস্টিয়াস সিম। পাঠকেরা যে ক্রিস্টিয়ানার লেখা এত ভালোবাসতেন তার অন্যতম কারণ হল তার গল্প বলার ধরন। টানটান রহস্যের পাশাপাশি চরিত্র আর সংলাপের মধ্য দিয়ে দারুণ একটা হিউমার বা হাস্যরসের মিশেল রাখতেন তিনি। নিজের লেখালেখি নিয়ে ব্র্যান্ড একবার মজার ছলেই বলেছিলেন, আমি তো স্রেফ মানুষের মনোরঞ্জনের জন্যই লিখি। ব্যক্তিগত জীবনে স্বামী রোল্যান্ডের সঙ্গে তার প্রায় 50 বছরের দীর্ঘ এক সুখী দাম্পত্য ছিল। 1988 সালে এই গুণী লেখিকা চিরবিদায় নেন। শুনতে থাকুন ক্রিস্টিয়ানা ব্র্যান্ডের লেখা কাহিনী দ্য নিস ফ্রম স্কটল্যান্ড। আরে, আবার দেখা হয়ে যাবে ভাবতেই পারিনি। চমৎকার অচেনা লোকটা খুব অবাক আর খুশি হওয়ার ভান করে চেঁচিয়ে উঠল। এই হঠাৎ দেখা হওয়ার জন্য লোকটাকে পুরো 2 ঘন্টা দাঁড় করিয়ে রেখেছিল সে। গ্ল্যাডিস গত সপ্তাহে এই রাস্তার শেষ মাথার গ্রিনম্যান পাবে প্রথমবার লোকটার সাথে দেখা করেছিল। লেডি ব্ল্যাচেটের সাথে গিয়ে আবার যুদ্ধ করার আগে সে ওখানে বসে একটু ওয়াইন খাচ্ছিল। লোকটাও তার টেবিলে এসে বসে। কি দারুণ একটা মানুষ! মনে হচ্ছিল সে গ্ল্যাডিসকে নিয়ে কতই না ভাবে। লোকটার মতে গ্ল্যাডিস এত ভালো যে তার শুধু একজন হাউসকিপার বা কাজের লোক হয়ে থাকা উচিত নয়। সে গ্ল্যাডিস কোথায় কাজ করে, তার বসকে সব জানতে চেয়েছিল। একটু পরেই গ্ল্যাডিস খেয়াল করল সে তার জীবনের সব ব্যক্তিগত সমস্যা লোকটাকে বলে দিচ্ছে। গ্ল্যাডিসের যদি কোনো খারাপ অভ্যাস থাকে তবে তা হলো লেডি ব্ল্যাচেটের সাথে তার এই কষ্টের জীবন নিয়ে সে বড্ড বেশি বকবক করে। আর আজ আবার সেই লোকটা হাজির। লোকটা একটু ড্রিঙ্ক করার জন্য ঢুকেছিল সেখানে, আর গ্ল্যাডিসকেও তার সাথে ড্রিঙ্ক করার জন্য খুব সাধাসাধি করতে থাকে। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমাকে একদম কাঁটায় কাঁটায় সময় মতো বাড়ি পৌঁছাতে হবে। গ্ল্যাডিস বলল। আমি দেরি করলে উনি দরজা লক করে চাবি লুকিয়ে রাখেন। তারপর যখন 2 পেগ পেটে পড়ে তখন আর চাবি খুঁজে পান না, আর আমি পড়ি মহা বিপদে। নিশ্চয়ই চুপি চুপি ভেতরে ঢোকার অন্য কোনো উপায় আছে, তাই না? লোকটা জিজ্ঞেস করল। তোমার তো সারা বাড়িতে ঘোরার স্বাধীনতা আছে। তুমি চাইলে কোনো দরজা বা জানালা খোলা রাখতে পারো। খোলা? আমি থাকলেও উনি প্রত্যেকটা দরজা আর জানলা চেক করেন। কখন যে উনি চেক করতে বেরোবেন কেউ জানে না। সত্যি বলছি, বাড়িটা একটা তালাবন্ধ দুর্গের মতো। নিজের অজান্তেই সব গোপন কথা ফাঁস করে দিয়ে সে ভেতরের সব তালার কথা বুঝিয়ে বলল লোকটাকে। বেচারি বুড়ি সারাক্ষণ ভয়ে ভয়ে থাকে, বিশেষ করে রাতের বেলা। এসবই লেডি ব্ল্যাচেটের অতীতের কারণে। সে একটা খারাপ কাজ করেছিল আর একটা ফ্যামিলি ফান্ড থেকে টাকা মেরে দিয়েছিল, তাই পরিবারের সব টাকা ওর কাছে চলে আসে। এখন সে সব সময় এই ভয়ে থাকে যে তার ঠকানো আত্মীয়রা
তাকে কোনো ক্ষতি করবে। ওদের মধ্যে একজনকে সে খুব ভয় পায়। তাকে সে স্কটল্যান্ডের ভাইঝি বলে ডাকে। এই ভাইঝি বোধহয় সবচেয়ে বেশি টাকা খুঁয়েছিল। লেডি ব্ল্যাচেট ভাবে এই ভাইঝিটা একটা আস্ত দানব। আমার তো মনে হয় উনি সত্যিই বিশ্বাস করেন যে ওই ভাইঝি একদিন ওনাকে নিজের বিছানাতেই খুন করবে। গ্ল্যাডিসের ধারণা এই ভয়ের কারণেই লেডি ব্ল্যাচেট এত বেশি মদ খায়। শুনে তো মনে হচ্ছে পাক্কা মাতাল। অবাক হচ্ছি যে তুমি তাও ওর সাথে কাজ করো। দয়ালু লোকটা বলল। গ্ল্যাডিসের বিষণ্ণ বয়স্ক চোখে একটা নতুন দৃষ্টি ফুটে উঠল। আমাকে যথেষ্ট ভালো টাকা দেওয়া হয়, আর আমার গরিব ভাইটার কথাও তো ভাবতে হবে। বুঝতেই পারছো, আমি ওকে কোনো সরকারি ফ্রি হাসপাতালে ফেলে রাখতে পারবো না। ও একটা ভালো পরিবার থেকে এসেছে। আমি ওকে সাধারণ অসুস্থ লোকদের সাথে থাকতে দেব না। সে আবার নিজের প্রিয় বিষয়ে কথা বলা শুরু করল। মিস্টার স্মিথ নিজের ঘড়ির দিকে তাকায় এবং গ্ল্যাডিসকে মনে করিয়ে দেয় যে তার বাড়ি যাওয়ার সময় প্রায় হয়ে এসেছে। এডগার যখন ফিরে আসে তখন প্যাটসি তার জন্যই অপেক্ষা করছিল। সে মাত্রই গ্ল্যাডিসকে রাস্তার শেষে ২০ নম্বর বাড়ি সদর দরজা দিয়ে নিরাপদে ভেতরে ঢুকতে দেখেছে। প্যাটসিকে খুব খুশি দেখাচ্ছিল। তার নীল চোখগুলো জল জল করছিল, আর তার এলোমেলো সোনালি চুলগুলো যেন উত্তেজনা আর মজায় খাড়া হয়েছিল। ছোট গাড়িটার ড্রাইভার সিটে বসতে বসতে এডগার বলল, তোমাকে দেখে মনে হচ্ছে একটু নেশা করেছো। ওহ এডগার, লোকটা খুব মিষ্টি, আরও পুরোপুরি আমার প্রেমে পড়ে গেছে। বেচারা নিজেকে একটুও সামলাতে পারছে না। আমি নিশ্চিত তুমি ডাক্তার ফেবলের কথা বলছো। এডগার বলল। তার গলাটা এখন আর ততটা মিষ্টি শোনালো না। হ্যাঁ, 10 নম্বর বাড়িতে, লেডি ব্ল্যাচেটের বাড়ির ঠিক উল্টো দিকে। আমাদের তো এটাই কথা ছিল, তাই না সোনা, যে আমি তাকে পটাতে চেষ্টা করব। তা তুমি কি পটাতে চেষ্টা করেছিলে? মানে কাজটা কি ভালো মতো হয়েছে? একদম পারফেক্ট। আমাদের প্ল্যান মতো আমি ছিলাম দিনের একদম শেষ পেশেন্ট। ও আমাকে জিজ্ঞেস করল, আমার মিষ্টি মিস কমফর্ট, আপনি কি একটু থেকে 1 গ্লাস ওয়াইন খাবেন? আমি ওর সাথে মজা করে বললাম, ডাক্তাররা তাদের পেশেন্টদের সাথে কেমন আচরণ করে সেই বিষয়ে কিন্তু সাবধান থাকা উচিত। এত হাসি মজাক করার পরও তুমি কি ওয়াইন খাওয়ার জন্য থেকেছিলে? হ্যাঁ, আমি ছিলাম। আর কে কে ছিল বলো তো? ওই নিরস কড়া রিসেপশনিস্টটাও। কেমন বুদ্ধিমানের মতো কাজ করেছি বলো। আমি ওকে আমাদের সাথে বসিয়ে নিলাম। এখন শুধু একজন না, দুজনেই আমার কথায় উঠবে বসবে। সে আরাম করে সিটে হেলান দিল। তো ওই হাউসকিপারটার কি খবর? এডগার তার খবরটা জানায়। খবরটা একদম সত্যি। জায়গাটা আস্ত একটা মজবুত দুর্গের মতো। ওখানে খিল আর চাবি আছে। আমি এমনকি দরজায় চেইন লাগানোর শব্দও শুনেছি। আর সবচেয়ে খারাপ ব্যাপার হলো, ওরা এমন ব্যবস্থা করে রেখেছে যে একবার ভেতরে ঢুকলে আর বেরোনো যাবে না। দরজাগুলো নিজে থেকেই লক হয়ে যায়, আর খোলার জন্য স্পেশাল চাবি লাগে। সে বুঝতেই পারল না কেন কেউ চোর খুনিদের ভয় পেয়ে নিজেকে একটা বাড়ির ভেতরে আটকে রাখতে চাইবে। আমি ওই ভালো মানুষ গ্ল্যাডিসকে বলেছিলাম কয়েকটা জানলা বা দরজা খোলা রাখতে, কিন্তু সে বড্ড ভয় পায়। বুড়িটা সবসময় ভয়ে ভয়ে থাকে। লেডি ব্ল্যাচেট তার স্কটল্যান্ডের ভাইঝির ব্যাপারে কি ভাবে সেটা নিয়ে সে আরও কিছু কথা বলল। ভালোই তো, প্রতিশোধ নিতে নিশ্চয়ই খুব ভালো লাগে। প্যাটসি শান্ত গলায় বলল, আমার ক্ষেত্রে আমি শুধু কাকিমার ওই মুক্তোর নেকলেসটা পেলেই খুশি। তোমাকে ওটা নিয়েই খুশি থাকতে হবে। ওর বাকি সব জিনিস ব্যাংকে রাখা আছে। পরের দিন সন্ধ্যায় ওদের প্ল্যান শুরু হলো। গ্ল্যাডিস, যাকে খুব নার্ভাস দেখাচ্ছিল, সদর দরজা খুলে দেখল পাবের সেই বন্ধুভাবাপন্ন অচেনা লোকটা দাঁড়িয়ে আছে। এত রাতে তোমাকে বিরক্ত করার জন্য দয়া করে আমাকে মাফ করবে। আপনার তো কোনো সময়ই এখানে আসা উচিত না। গ্ল্যাডিস বলল। সে ভয়ের সাথে পেছনে বন্ধ লিভিং রুমের দরজার দিকে তাকায়।
না, আসলে গত রাতে আমার সিগারেটের লাইটারটা হারিয়ে গেছে। ওটা আমার খুব স্পেশাল। ওটা হারিয়ে গেলে আমি পাগল হয়ে যাব। ভাবছিলাম তুমি যদি কোনোভাবে ওটা দেখে থাকো। না না, আমি দেখিনি। বলে সে দরজাটা বন্ধ করতে যায়। লোকটা ইচ্ছে না করেই যেন এক পা সামনে এগিয়ে আসে। সে সামনে আসায় গ্ল্যাডিস নিজের শরীর দিয়ে তাকে ধাক্কা না মেরে দরজাটা বন্ধ করতে পারল না। তুমি ভুল করে ওটা তুলে নিয়ে তোমার নিজের পার্সে ঢুকিয়ে নাওনি তো? লোকটা এতটাই দুশ্চিন্তায় ছিল যে ইচ্ছে না করেই যেন একটু জোরে কথা বলা শুরু করলো সে। গ্ল্যাডিস আবার ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়। না না, অবশ্যই না, আমি এমন কিছু করিনি। একটু চেক করে দেখবে প্লিজ? তোমাকে বিরক্ত করার জন্য আমি সত্যিই খুব দুঃখিত। প্লিজ আস্তে কথা বলুন, নয়তো উনি হলরুমে বেরিয়ে আসবেন। গ্ল্যাডিস একটু ইতস্তত করল, বুঝতে পারল না কি করবে। আচ্ছা, আমি গিয়ে একবার দেখছি। সে তাড়াতাড়ি রান্নাঘরের দিকে চলে যায়। সে এতটাই নার্ভাস ছিল যে লোকটাকে বাইরে বারান্দায় অপেক্ষা করার কথা বলতেও ভুলে গেল। আর অবাক করা ব্যাপার হলো, লোকটা যা ভেবেছিল ঠিক তাই ঘটেছে। গ্ল্যাডিসের পরিপাটি চামড়ার পার্সের একদম নিচেই একটা সস্তা রূপোলি লাইটার পড়েছিল। লোকটা তাকে বারবার ধন্যবাদ জানিয়ে বিদায় নেয়। গ্ল্যাডিস এক মুহূর্তের জন্য লিভিং রুমের দরজায় কান পাতল, কিন্তু শুধু বোতলের সাথে গ্লাসের ঠক ঠক শব্দ ছাড়া আর কিছুই শুনতে পেল না। সব চুপচাপ। তার শোয়ার ঘরটা ছিল 3 তলায়। লেডি ব্ল্যাচেট কখনোই অত উঁচুতে যেত না, কারণ সে আর সিঁড়ি ভাঙতে পারত না। তাই গ্ল্যাডিস তার ঘরটা খুব আরামদায়ক আর ছিমছাম করে সাজিয়েছিল। সে শুধু মাঝে মধ্যে সিঁড়ির ওপর থেকে উকি দিয়ে দেখে নিত সব ঠিকঠাক আছে কিনা। সন্ধ্যার বাকি সময়টা সে উলের কাজ করে আর টিভি দেখে কাটালো। গ্ল্যাডিস ওপরে চলে যাওয়ার পর প্যাটসি ডাইনিং রুম থেকে চুপি চুপি বেরিয়ে আসে। সে পা টিপে টিপে দোতলায় উঠে যায়। লেডি ব্ল্যাচেটের শোয়ার ঘরটা খুঁজে পেতে বেশি অসুবিধে হলো না তার। এডগার সত্যিই ওই হাউসকিপারের কাছ থেকে অনেক কিছু জেনে নিয়েছিল। বাকি ঘরগুলোও চেক করল সে। সেখানে 2টো খালি শোয়ার ঘর ছিল, যেগুলোর দরজায় চাবি লাগানো। সে একদম দূরের ঘরটা বেছে নেয়। ভেতরে ঢুকে দরজাটা পেছন থেকে লক করে বিছানায় খুব আরাম করে শুয়ে পড়ল সে। তাকে সারা রাত অপেক্ষা করতে হবে, আর তালাবন্ধ স্পেয়ার বেডরুমের ভেতরে কেই বা চেক করতে আসে। মাঝরাতে লেডি ব্ল্যাচেট টলতে টলতে বিছানায় যায়। বলা ভালো, গ্ল্যাডিস তাকে ঠেলতে ঠেলতে নিয়ে গেল বিছানায়। গ্ল্যাডিস পাবে তার বন্ধুকে বলেছিল যে লেডি ব্ল্যাচেট দুপুর পর্যন্ত বিছানাতেই থাকবে। প্যাটসি ওদের কোনো শব্দ শুনতে পেল না। সে স্পেয়ার রুমের ভারী কম্বলের নিচে বেশ গরমে গভীর আর শান্তিতে ঘুমাচ্ছিল। পরদিন সকাল 11টায় গ্ল্যাডিস রোজকার মতোই আস্তে করে শোয়ার ঘরের দরজাটা খুলে উঁকি দেয়। তারপর সে রান্নাঘরে কফি আর একটা কুকি খেতে যাওয়ার প্ল্যান করছিল। লেডি ব্ল্যাচেট তখনও গভীর ঘুমে আচ্ছন্ন আর নাক ডেকে চলেছে। সে তার মুক্ত জোড়া রাখত বালিশের নিচে, কিন্তু আগের রাতে খুব বেশি নেশা করায় সে ওটা ভালো করে লুকাতে পারেনি। ওগুলো এলোমেলো বালিশের কভারের নিচ থেকে অর্ধেকটা বেরিয়ে ঝুলছিল। ওটা একটা ছোট মুক্তোর নেকলেস। খুব বেশি মুক্ত ছিল না, আর ওগুলো খুব বড়ও নয়, কিন্তু লোকে বলতো ওগুলো একদম পারফেক্ট ম্যাচ। কোয়ালিটি অসাধারণ, আর দামও অনেক। ঠিক তখনই দুধওয়ালার দরজায় ধাক্কা দেওয়া শব্দ কানে আসতে গ্ল্যাডিস পেছনের দরজার দিকে চলে যায়। প্যাটসি খুব সাবধানে এই প্ল্যানটা করেছিল, কারণ সে জানত আজই মানুষ দুধওয়ালাকে টাকা দেয়। গ্ল্যাডিস বেশ কয়েক মিনিটের জন্য ব্যস্ত থাকবে। গ্ল্যাডিস ঘরের ভেতরে ফিরে আসতেই চাপা চিৎকার আর লেডি ব্ল্যাচেটের খুব জোরে ঘন্টা বাজানোর আওয়াজ শুনতে পেল। লেডি ব্ল্যাচেট ঘুম থেকে উঠেই ভয়ে চমকে গেছে, কারণ সে দেখেছে তার মাথা আর কাঁধ একটা কালো কাপড়ে আটকানো। সে যখন নিজেকে ছাড়িয়ে সাহায্য চাওয়ার মতো অবস্থায় এলো, ততক্ষণে সদর দরজা বন্ধ হয়ে গেছে আর মুক্ত জোড়া গায়েব। লেডি ব্ল্যাচেটকে শান্ত করতে গ্ল্যাডিসের বেশ কিছুটা সময় লাগে যায়। লেডি ব্ল্যাচেট প্রচণ্ড রেগেছিল, কারণ তার ধারণা স্কটল্যান্ডের ভাইঝি এই কাজটা করেছে। তাকে শান্ত করার পর গ্ল্যাডিস পুলিশকে ফোন করল।
থানাটা ছিল রাস্তার মোড়ে। বাইরে ডিউটি করা একজন পুলিশ অফিসার জানালো যে সারা সকাল ধরে অনেক মানুষ এই রাস্তায় আসা যাওয়া করেছে, কিন্তু মুক্ত চুরি যাওয়ার এই কয়েক মিনিটের মধ্যে কেউ রাস্তা ছেড়ে বেরোয়নি। তাই চোর অন্য কোনো বাড়ি দিয়ে না পালালে এটা নিশ্চিত করে বলাই যায় যে চোর আর চুরি যাওয়া মুক্ত এখনও এই রাস্তার কোনো এক বাড়িতে আটকে আছে। একজন পুলিশ অফিসার তাড়াতাড়ি সেই বাড়ির দিকে ছুটে গেল যেখানে অপরাধটা ঘটেছে। এদিকে প্যাটসি খুব শান্তভাবে 20 নম্বর বাড়ির সদর দরজা দিয়ে বেরিয়ে আসে। যেহেতু এটা দিনের বেলা তাই বাড়ির দরজা খোলা ছিল। সে সোজা রাস্তা পার হয়ে 10 নম্বর বাড়ির সদর দরজার দিকে হাঁটা দিল। সেই নীরস কড়া রিসেপশনিস্টকে খুব নার্ভাস আর তাড়াহুড়ো করতে দেখা যাচ্ছিল। ওহ মিস কমফর্ট, আপনি তো তাড়াতাড়ি চলে এসেছেন। প্যাটসি বলল, আমি তো সাধারণত এমন করি না, আমার তো সবসময় দেরি হয়। আসলে আপনার অ্যাপয়েন্টমেন্ট আজ 11:30টায়। ও তাই নাকি? ঠিক আছে, চিন্তা করবেন না, আমি আপনার এই সুন্দর ওয়েটিং রুমে বসে অপেক্ষা করব। 5 মিনিট পর ডাক্তার ফেবুলের রুম থেকে বেরিয়ে আসা এক পেশেন্টের অদ্ভুত কার্যকলাপ দেখতে পায় সে। পরে পুলিশ যখন তাকে প্রশ্ন করবে, সে এই পেশেন্টের সব কথা তাদের বিস্তারিত জানাবে। কিন্তু তার আগে সে ডাক্তার ফেবুলের সাথে দেখা করতে যায়। ডাক্তার যথারীতি তার প্রেমে পুরোপুরি পাগল। প্যাটসি ডাক্তারকে জানালো যে তার মাথা ব্যথা দুর্ভাগ্যবশত একটুও কমেনি। এটা শুনে ডাক্তারকে খুব একটা দুঃখিত মনে হলো না। ডাক্তার একমত হলো যে আরও সাহায্যের জন্য তাকে অনেকবার আসতে হবে। এরই মধ্যে সে জিজ্ঞেস করল, আপনি যেমন কথা দিয়েছিলেন আমার জন্য নাকি আর এক বাক্স বড়ি আছে? ওহ, আপনি খুব মিষ্টি। এগুলো কি আবার সেই ফ্রি স্যাম্পল? ডাক্তার তাকে বড়িগুলো দেয়। সেগুলো একটা গোলাকার সাদা কার্ডবোর্ডের বাক্সে ছিল, যেটা একটু নড়লে ঝনঝন শব্দ করে ওঠে। বাক্সটা প্লাস্টিকে মোড়ানো আর সিল করা ছিল। এরপরে কিন্তু আপনাকে একটা আসল কাগজে প্রেসক্রিপশন নিতে হবে, তার জন্য আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি, বলল ডাক্তার। ওরা আমাকে শেষ এই ফ্রি স্যাম্পলের বাক্সটাই পাঠিয়েছে। পরের বার আমাকে জানাবেন এগুলো খেয়ে আপনি ভালো বোধ করছেন কিনা। আমি পরের বার আসবো সন্ধ্যার দিকে, আর আপনার কাছ থেকে আরেকটা ফ্রি ড্রিঙ্ক আদায় করব। আপনি আর আপনার ওই মিষ্টি মিস হজের সাথে। সে একটু জোরেই বলল যাতে মিস হজ শুনতে পায়। প্যাপসি তার গ্লাভসগুলো মিস হজের ডেস্কে রেখে তার পার্সের ভেতরে ক্যালেন্ডার খুঁজতে লাগে। তারপর সে তার ক্যালেন্ডারে পাতা উল্টে সন্ধ্যার দিকে আসার একটা ভালো দিন খুঁজতে শুরু করলো। যেহেতু সে হাসছিল, মজা করছিল আর অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছিল, তাই এটা কোনো আশ্চর্যের ব্যাপার নয় যে মিস কমফোর্ট যাওয়ার সময় তার ওষুধের বাক্সটাই নিতে ভুলে গেলেন। সে এত দ্রুত রাস্তা দিয়ে হেঁটে চলে গেল যে মিস হজ তাকে ধরতে পর্যন্ত পারল না। মিস হজ বাক্সটা তার তাকে রেখে দিল। ডাক্তারের চেম্বারে থাকা অন্যান্য ফ্রি ওষুধের স্যাম্পলের পাশে এটাকে একদম স্বাভাবিক দেখাচ্ছিল। তারপর ওটার কথা পুরোপুরি ভুলেই গেলেন মিস হজ। রাস্তার মুখে পুলিশ প্যাটসিকে থামালো। ডাক্তারের চেম্বারের উল্টো দিকের বাড়ি থেকে মুক্ত চুরি গেছে শুনে সে খুব মজা পাওয়ার ভান করে। সে বলল, ব্যাপারটা ঠিক যেন টিভি সিরিয়ালের মতো। এটা কি খুব রোমাঞ্চকর নয় যে ঘটনাটা তাদের নিজেদের ছোট থানার ঠিক পাশেই নিজেদের ছোট রাস্তায় ঘটেছে? সে জিজ্ঞেস করল, তারা কি ভাবছে কাজটা সে করেছে? তারা কি তাকে তল্লাশি করবে? পুলিশ তাকে তাদের ছোট থানায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। একজন কড়া চেহারার তরুণী পুলিশ অফিসার ওকে তল্লাশি করলেন। তারা মিস কমফোর্টের সুন্দরী শরীরে বা পার্সে সন্দেহজনক কিছুই পেল না। তারা শুধু একটা গোলাকার সাদা ওষুধের বাক্স দেখতে পেল, যেটা তার ব্যাগে থাকা এলোমেলো মেকআপ আর অন্যান্য জিনিসের সাথে মিশে ছিল। পুলিশ প্লাস্টিকের সিল ভেঙে বড়িগুলো দেখে। তারা এমনকি 2-1টা বড়ি মাঝখান থেকে ভেঙেও দেখল, কিন্তু সেগুলো ছিল একদম সাধারণ বড়ি। যেহেতু পুলিশ ওগুলোকে আর একদম পাত্তা দিল না, তাই প্যাটসি ঠিক করল সে পুলিশকে বলবে না যে তার পার্সে একটা ওষুধের বাক্স থাকলেও সে দ্বিতীয় আরেকটা বাক্স মিস হজের ডেস্কে ফেলে এসেছে। এর বদলে সে তাদের মনোযোগ সরানোর জন্য একটা নকল গল্প ফেঁদে বসল।
আমার মনে হয় চোরটা হয়তো ওই ওষুধের বোতল হাতে মজাদার ছোটোখাটো লোকটা হতে পারে। কোন ওষুধ আর কোন মজাদার লোক? ওই যে আমি যখন ওয়েট করছিলাম তখন সে ডাক্তার ফেবলের রুম থেকে বেরিয়ে এলো, কিন্তু সে চলে যাওয়ার বদলে ওখানে বসে পড়ে। মিস হজ তখন পরের পেশেন্টকে নিয়ে ব্যস্ত ছিলেন। ওই ছোট লোকটা তার পকেট থেকে গোলাপি রঙের ওষুধের একটা বোতল বের করে খেতে শুরু করলো। মানে সে সোজা বোতল থেকে কলায় ঢেলে দিচ্ছিল। পুলিশদের আগ্রহ খুব বেড়ে যায়। ততক্ষণে প্যাটসিকে খুব ভালো করে তল্লাশি করা শেষ হয়েছে। হ্যাঁ, আর তারপর সে লাফিয়ে উঠে দেয়ালের একটা ছবির দিকে হেঁটে যায়। সে খুব কাছ থেকে ছবিটা দেখতে শুরু করলো। মানে সে ফ্রেমটার দিকে তাকাচ্ছিল আর এর পেছনে খুব অদ্ভুতভাবে হাত রাখছিল। ছবিটা তেমন আহামরি কিছু ছিল না। আমার নিজের তো মনে হয় ডাক্তার ফেবল ছবিটা উল্টো করে ঝুলিয়েছেন। হয়তো ওই ছোট লোকটাও তাই ভেবেছিল। যাই হোক, সে আরও কিছু ওষুধ খেলো আর তারপর চলে গেল। পুলিশ অফিসাররা খুব তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে পড়ল আর যত জোরে সম্ভব রাস্তা ধরে ছুটতে শুরু করলো। ট্যাক্সি যেখানে বলেছিল ছবিটা ঠিক সেখানেই রয়েছে। ছবিটা উল্টো থাকুক বা না থাকুক, ওটার ওপর গ্লাভসের হাতের ছাপ ভর্তি আর গোলাপি রঙের ওষুধ ওই গ্লাভসগুলোতে মাখামাখি হয়েছিল। কিন্তু নোংরা ফ্রেমটা ছাড়া তারা দরকারি আর কিছুই পেল না। এটা একদম পরিষ্কার হয়ে গেল যে লেডি ব্ল্যাচেটের মুক্তগুলো সত্যিই চুরি গেছে। পুলিশ তাদের লিস্ট থেকে সন্দেহভাজনদের নাম কাটতে শুরু করলো। হাউসকিপার গ্ল্যাডিসের 10 বছরের একদম পরিষ্কার রেকর্ড রয়েছে। তার উপর আরও 12 বছর ধরে সে খুব বিশ্বস্ততার সাথে লেডি ব্ল্যাচেটের কাজ করছে। ডাক্তার ফেবলকে একজন সৎ ডাক্তার বলেই মনে হচ্ছিল। যেহেতু সে সফল, হ্যান্ডসাম আর খুব ধনী, তাই তার পক্ষে এত জটিল একটা চুরির প্ল্যান করার কথা বিশ্বাস করাও খুব কঠিন। কড়া স্বভাবের মিস হজ গত 20 বছর ধরে ডাক্তারদের সাথে কাজ করছে আর কখনো কোনো ভুল কাজ করেনি। পুলিশ অবশ্য আশেপাশের বাড়িগুলোতেও জিজ্ঞাসাবাদ করছিল, কিন্তু আপাতত চেক করার জন্য শুধু কয়েকজন পেশেন্টের একটা ছোট গ্রুপই বাকি ছিল। আর একজন হলো মিস কমফোর্ট, যাকে দেখে মনে হচ্ছিল পুরোপুরি নির্দোষ। আরেকজন হলো কেনসিংটনের এক ভালো এলাকার খুব ভদ্র প্রেগনেন্ট মহিলা। তৃতীয়জন হলো গোলাপি ওষুধের বোতল হাতে সেই মজাদার ছোট লোকটা। ছোট লোকটার ওপর পুলিশের খুব বেশি সন্দেহ করাটা মোটেও দোষের কিছু না। আর যেহেতু ছোট লোকটা কখনো মিস হজের প্রাইভেট অফিসে ঢোকেনি, তাই পুলিশ মিস হজের রুম সবার শেষে তল্লাশি করার সিদ্ধান্ত নিল। থানায় ছাড়া পাওয়ার জন্য বসে থাকার সময় মিস কমফোর্ট মিস হজের খুব কাছে সরে এলো। শুনুন মিস হজ, ব্যাপারটা একটু জটিল হয়ে গেছে। আমি আমার ওষুধের বাক্সটা আপনার রুমে ফেলে এসেছি। হ্যাঁ, ওটা আমি পেয়েছি। মিস হজ বলল। বাক্সটা আমার তাকে রাখা আছে। সমস্যাটা হলো ডাক্তার ফেবলের কারণে, বলল প্যাটসি। সে দুশ্চিন্তাগ্রস্ত নীল চোখে মিস হজের তীক্ষ্ণ ধূসর বয়স্ক চোখের দিকে তাকায়। মানে ওগুলো হলো, আপনি তো জানেনই, এমন বড়ি যা খেলে খুব এনার্জি আসে আর ঘুম পায় না। আমার মনে হয় না ওনার আমাকে এগুলো দেওয়া ঠিক হয়েছে, কিন্তু আমি ওনাকে খুব সাধাসাদি করেছিলাম। আসলে এগুলো খাওয়া ছাড়ার চেষ্টা করছি, আর আমি ওনাকে একটু মিথ্যে বলেছি। উনি জানেন না যে আমার এগুলো খাওয়া উচিত না। সে অনুরোধের সুরে বলল, উনি আমাকে শুধু সাহায্যই করতে চেয়েছিলেন। এর জন্য যদি ওনার কোনো বদনাম হয় আর খবর রটে যায়, তবে খুব খারাপ হবে। আপনি তো জানেন খবরের কাগজের সাংবাদিকরা কত খারাপ হতে পারে, আর খুব শিগগিরই ওরা এখানে ভিড় জমাবে। কি করতে হবে? মিস হজ জিজ্ঞেস করল। আমি ওটা ওখানে ফেলে এসেছি, সেটা কাউকে বলবেন না। আর ওরা আপনার অফিস খোঁজার আগে আপনি কি ওটা লুকিয়ে ফেলতে পারবেন? এটা ওনার ভালোর জন্যই। আমি ওনাকে খুব পছন্দ করি, আর আমার মনে হয় আপনিও ওনাকে পছন্দ করেন, তাই না? আচ্ছা, দেখছি কি করা যায়। আর আপনি কথা দিচ্ছেন তো যে ওনাকে এ ব্যাপারে কিচ্ছু বলবেন না? আমি ওনাকে কথা দিয়েছিলাম যে আমি কাউকে এ ব্যাপারে কিছু বলবো না, এমনকি আপনাকেও না।
চিন্তা নেই, আমি এটা গোপন রাখবো। পুলিশ সেই ছোটোখাটো লোকটাকে আরও ভালোভাবে তল্লাশি করলো। গোলাপি ওষুধের সাথে গিলে ফেলার মতো কিছুই তারা তার পেটে বা শরীরের ভেতরে পাওয়া গেল না, কিন্তু তার হাতের ছাপ অনেক বড় একটা গল্প বলে দিচ্ছিল। গ্রিনম্যান পাবের সেই বন্ধুভাবাপন্ন অচেনা লোকটা মিস্টার স্মিথ আসলে এডগার স্নেথ নামের এক রত্নচোর। তার একটা লম্বা জঘন্য ক্রিমিনাল হিস্ট্রি আছে। দেখে মনে হচ্ছে সে সদ্য লন্ডনে এসেছে, কিন্তু উত্তরের পুলিশের কাছে তার চেহারা আর হাতের ছাপ খুব ভালো করেই পরিচিত। সে সাধারণত পার্টনারদের সাথে কাজ করে আর ঘন ঘন পার্টনার বদলায়। তবে এখনো পর্যন্ত ডাক্তার ফেবল, মিস হজ, প্রেগন্যান্ট মহিলা বা মিস কমফোর্টকে যে সে আগে থেকে চিনত এমন কোনো প্রমাণ আপাতত পাওয়া যায়নি। পুলিশ এটা প্রমাণ করতে পেরেছিল যে সে গ্ল্যাডিসের সাথে কথা বলেছে। গ্ল্যাডিস এখন তার ভুলের জন্য খুব অনুতপ্ত এবং তাকে কাজ থেকে ছাঁটাই করা হবে। সে যে গ্ল্যাডিসের কাছ থেকে লেডি ব্ল্যাচেটের বাড়ি আর রোজকার রুটিন সম্পর্কে অনেক তথ্য জেনে নিয়েছিল সেটা একদম সত্যি। গত রাতে লেডি ব্ল্যাচেটের সদর দরজার কাছেও তাকে অনেকে দেখেছিল, কিন্তু সবাই এতেও একমত হলো যে গ্ল্যাডিস লোকটাকে প্রায় সাথে সাথেই সেখান থেকে তাড়িয়ে দেয়। গ্ল্যাডিস এবং লেডি ব্ল্যাচেট দুজনেই এই গ্যারান্টি দিতে পারে যে লোকটা বাড়ি থেকে চলে যাওয়ার অনেক পর পর্যন্ত মুক্তগুলো লেডি ব্ল্যাচেটের শোয়ার ঘরে একদম নিরাপদে ছিল। এডগার দুদিন আগে সকালে ডাক্তার ফেবলের চেম্বারে যায়। সে দাবি করেছে যে তার অদ্ভুত ব্যথা হয়। দক্ষিণে ঘুরতে আসার কারণে তাকে রেগুলার ডাক্তারের পেছনে পড়ে থাকতে হচ্ছে। আজকের এই 11টার সময় তার দ্বিতীয় ভিজিটটা কনফার্ম করার জন্য সে একটু জোরাজুরি করেছিল। অন্যদিকে এটা কোনো আশ্চর্যের ব্যাপার ছিল না যে খুব মিশুকে মিস কমফোর্ট থানায় আটকে পড়া অন্যান্য লোকজনের সাথে কথা বলতে শুরু করে দিয়েছে, কিন্তু ছোট লোকটা তার কথায় একটুও গলে গেল না। আপনি আমাকে মহা গ্যারা করে ফেলেছেন মিস। ব্যথাটা খুব বাড়ছিল বলে ব্যথা কমানোর জন্য আমি আমার ওষুধ খেয়েছিলাম। আর কী কারণে আমি ওটা পকেটে নিয়ে ঘুরি বলে আপনার মনে হয়? আর ওই দেয়ালের ছবিটার কথা যদি বলেন, আমার সত্যিই মনে হয়েছিল উনি ওটা উল্টো করে ঝুলিয়েছেন। আমি শুধু দেখতে চাইছিলাম ওটা সোজা করে রাখলে কেমন দেখায়। মিস কমফোর্ট তাকে চুপ করতে বলল। এতে রুমে থাকা বাকি সবাই যারা শুনছিল তারা বেশ হতাশ হয় এবং লোকটার গলাটা রাগী বিড়বিড় শব্দে মিলিয়ে যায়। মিস কমফোর্টকে দেখে মনে হচ্ছিল সে শুধু নিজেকে বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু আসলে সে ফিস ফিস করে বলছিল, সব একদম পারফেক্টভাবে হয়েছে এডগার। ওই নিরস রিসেপশনিস্টের কাছেই মুক্তগুলো আছে। তুমি পুলিশের মন ঘোরানোর কাজটা দারুণ করেছ। তুমি ওগুলো কখন ফেরত পাবে? পুলিশ তোমাকে বিরক্ত করা বন্ধ করলেই, আর তাদের তাড়াতাড়ি এটা বন্ধ করতে হবে, কারণ তোমাকে এখানে আটকে রাখার মতো কোনো প্রমাণ তাদের কাছে নেই। প্ল্যান মতো আমার সাথে যোগাযোগ করো, তারপর আমরা কাজটা শেষ করে ফেলব। অপেক্ষা করার সময় আমার সাথে কোনো চালাকি করো না, বলে দিলাম। তাকে ওয়ার্নিং দিল এডগার। অবশ্যই না। প্যাটসি খুব মিষ্টি করে বলল, আর সে সত্যি কথাই বলছিল। লোকটা খুব ভালো কাজ করেছে, আর তার ভাগের টাকাটা সে পুরোপুরি ডিজার্ভ করে। কয়েকদিন পর যখন প্যাটসির মনে হলো এটাই সঠিক সময়, সে আবার ডাক্তার ফেবলের অফিসে ফিরে আসে। মিস হজ তখন সবে বাড়ি যাওয়ার জন্য নিজের কোটটা পরছিল। মাফ করবে, কিন্তু ডাক্তারবাবু তো বাড়ি চলে গেছেন। প্যাটসি সেটা জানতো। সে তো আর ডাক্তার ফেবলের সাথে দেখা করতে আসেনি। মিস হজ আবার তার কোটটা খুলে অফিসে ফিরে গেল। প্যাটসি তাকে ফলো করে। ও, আপনি বড়িগুলোর জন্য এসেছেন, তাই তো? সত্যি বলছি, আমি অপেক্ষা করার চেষ্টা করেছিলাম, কিন্তু এগুলো না পাওয়ার কষ্টটা বড্ড মারাত্মক। প্যাটসি মরিয়া হওয়ার ভান করে। আমার সত্যি এগুলো খুব দরকার। নিশ্চয় নিশ্চয়, বলল মিস হজ। সে ঘুরে তার ডেস্কের এক কোণায় বসল। সে প্যাটসির চোখের দিকে সোজা তাকিয়েছিল। দেখুন মিস কমফোর্ট, আমি জানি বড়িগুলো আসলে কি। প্যাটসি থতমত খেয়ে যায়। কি বলবে ভাবতে একটু সময় লাগে তার। আসলে আমি তো আপনাকে বুঝিয়ে বলেছিলাম। আমার মানে হলো, আমি জানি ওগুলো আসলে কোনো বড়ি নয়। ওহ, বলল প্যাটসি। এরপর আর তেমন কিছু বলার ছিল না।
বুঝলেন তো, আপনি একটা ছোট্ট ভুল করে ফেলেছেন। হ্যাঁ, আমি ডাক্তার ফিবলকে ভালোবাসি। আপনার মতো বয়সের কারো কাছে এটা হয়তো খুব হাসির ব্যাপার, কিন্তু এটা আসলে খুব ম্যাটার করে। এর মানে হলো ডাক্তার ফেবল জানেন যে তিনি আমাকে বিশ্বাস করতে পারেন। তিনি জানেন আমি কখনো ওনার ক্ষতি হয় এমন কোনো কাজ করব না। এই কারণে তিনি তার সারা জীবনেও আপনাকে বলবেন না আমার কাছ থেকে কিছু লুকিয়ে রাখতে। তার মানে সে বাক্স খুলে ভেতরে দেখেছে, কিন্তু প্যাটসি একটু আশা নিয়ে ভাবল সে ভেতরে দেখেও কিছু করেনি। সে সোজা পুলিশের কাছে যায়নি। হয়তো মিস হজের মতো কড়া লোককেও টাকা দিয়ে কেনা যায়। আপনি কি এ কথা কাউকে বলেছেন? জিজ্ঞেস করলো প্যাটসি। না, বলিনি। আমি ভাবলাম আপনি আমার সাথে খুব ভালো ব্যবহার করেছেন মিস কমফর্ট, আর আমি লেডি ব্ল্যাচেটকে চিনি। উনি আমাদের পেশেন্ট, আর আমি জানি উনি খুব বদমেজাজি। তাই আমি ঠিক করলাম আপনার দিকের গল্পটা শোনা পর্যন্ত আমি অপেক্ষা করব। চলুন বসে একটু কথা বলা যাক। প্যাটসি বলল। তাই তারা ওই লম্বা নরম বেঞ্চটার উপর পাশাপাশি বসল। তারা ঠিক ওই উল্টানো ছবিটার নিচে বসল, যেখানে এডগার স্নেথ ইচ্ছে করে বোকার মতো কাজ করেছিল। দেখুন, লেডি ব্ল্যাচেট আমার কাকিমা, আর আমার আঙ্কেল মারা যাওয়ার পর সে আমাদের ঠকিয়েছে। সে এমন কোনো বেআইনি কাজ করেনি যা প্রমাণ করা যায়। সে শুধু আমাদের বয়স্ক কনফিউজড ফ্যামিলি উকিলকে বোকা বানিয়ে আমাদের প্রায় 20,000 পাউন্ড চুরি করেছে। তো এটা খুবই দুঃখের ব্যাপার ছিল। কিন্তু এখন আমার বাবা বেঁচে নেই, আর মা খুব অসুস্থ। তিনি খুব সুন্দরী আর এখনও বেশ ইয়াং, কিন্তু ভীষণ অসুস্থ। আর 20,000 পাউন্ড বা 10,000 বা এমনকি 5,000 হলেও তাকে হয়তো আর কিছুদিন বাঁচিয়ে রাখতে আর তার জীবনটা একটু সহজ করতে সাহায্য হতো। তো একদিন স্কটল্যান্ডে আমাদের ছোট্ট বাড়িতে চুরি হয়। আমি চোরটাকে হাতে নাতে ধরে ফেলি। আমি ওকে একটা ঘরে আটকে রাখি, কিন্তু পুলিশকে ডাকার বদলে ঠিক করলাম ওর সাথে একটু কথা বলবো। আমি বুঝতে পারলাম যে আমি যদি একজন প্রফেশনাল চোরের সাথে কাজ করতে পারি, তাহলে হয়তো আমার কিছু টাকা আমি ফেরত পেতে পারি। আর আমি সত্যি সত্যি আমার নিজের টাকা ফেরত পাওয়ার কথাই বলছি মিস হজ। মুক্তগুলোর দাম আমার কাকিমা আমাদের কাছ থেকে যা চুরি করেছিল তার একটা ছোট অংশ মাত্র। তাই আমরা পার্টনার হয়ে যাই। আমি নিশ্চিত আপনি জানেন তার নাম এডগার স্নেথ। আর পুলিশকে বোকা বানানোর জন্য সে আর এডগার যেসব আলাদা আলাদা প্ল্যান করেছিল সেগুলো বর্ণনা করতে করতে সে ফিক ফিক করে হাসতে লাগলো। সে একদম নিরাপদ। সে কখনো মুক্তগুলো ছোঁয়নি। পুলিশ শুধু গোলাপি ওষুধ খাওয়া আর একটা ছবির দিকে তাকিয়ে থাকার জন্য তাকে অ্যারেস্ট করতে পারবে না। প্যাটসি অর্ধেক চিন্তিত আর অর্ধেক হাসি মুখে তার মিষ্টি নীল চোখ তুলে জিজ্ঞেস করল, যদি না আপনি পুলিশকে আমাদের ব্যাপারে সব বলে দেন। আপনার মানে হলো আমি মুক্তগুলো আপনাকে দিয়ে দিই? প্যাটসি প্রায় মুখ খুলেই ফেলেছিল টাকার ভাগ দেওয়ার কথা বলার জন্য, কিন্তু সে জানতো এটা একটা খারাপ আইডিয়া, তাই সে মুখ বন্ধই রাখল। ওগুলো দিলে খুব উপকার হয় আমার। মিস হজ উঠে দাঁড়ালো আর সবুজ অক্ষর লেখা সেই গোলাকার সাদা বাক্সটা তুলে নিল হাতে। তারপর সে খুব মিষ্টি গলায় জিজ্ঞেস করল, আমরা যদি এটা আধা আধি ভাগ করে নিই কেমন হয়? আধা আধি ভাগ? সে নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। 25% আপনার আর 25% মিস্টার স্নেথের, বাকি অর্ধেক আমার। প্যাটসি খুব দ্রুত সামনে ঝাঁপিয়ে পড়ে বাক্সটা কেড়ে নিল তার হাত থেকে। তবে সেটা খালি ছিল। আমি জানতাম আপনি এমনটাই করবেন। মিস হজ বলল। সে মিস কমফর্টকে চিন্তা করতে বারণ করল। মুক্তগুলো খুব নিরাপদে আছে, কিন্তু এমন জায়গায় লুকানো আছে যেখানে প্যাটসি কখনোই খুঁজে পাবে না। আধা আধি ভাগ? প্যাটসি বলল। সিদ্ধান্ত নিন আপনি কি করতে চান। প্যাটসির তীক্ষ্ণ মগজ দ্রুত কাজ করতে শুরু করে দেয়। সে এমন একটা জিনিস খেয়াল করল যার কোনো মানে হয় না। জিনিসটা যার কাছে থাকে সে প্রায় তার মালিকই হয়ে যায়। সে বলল, মুক্তগুলো আপনার কাছে আছে,
আমাদের ভাগ দেবেন কেন? কেন পুরোটা নিজের কাছেই রেখে দিচ্ছেন না? আমি তো আর সাধারণ অপরাধী নই। মিস হজ খুব সহজভাবে বলল, আমি তো জানি না এগুলো বিক্রি করে কিভাবে। আমরা ফেঁসে গেছি। হ্যাঁ, আমরা ফেঁসে গেছি। কিন্তু হয়তো তারা পুরোপুরি ফাঁসেনি। জিনিসটা যার কাছে থাকে সে প্রায় তার মালিকই হয়ে যায়। প্যাটসি আবার বলল, কিন্তু আইন আপনাকে লেডি ব্ল্যাচেটের মুক্তগুলো রাখতে দেবে না। আপনি লেডি ব্ল্যাচেটের মুক্তগুলো নিজের কাছে রেখেছেন। আমি যদি শুধু টাকার মায়া ছেড়ে দিয়ে পুলিশকে সব বলে দিই? বেশ, যান, গিয়ে বলুন। মিস হজ বলল। তাকে হঠাৎ করে অনেক বেশি কড়া আর সাহসী দেখাচ্ছিল। আপনি এমনটা করলে আপনার কি অবস্থা হয় সেটাই বরং দেখা যাক। এতে হয়তো আমার কিছু লাভ হবে না, কিন্তু আমি অন্তত আপনার কাছে জিতে যাব। আর আমি যদি মুক্তর ন্যায্য ভাগ নাই পাই, তবে আপনাকে জেলে যেতে দেখাটাই হবে আমার দ্বিতীয় সেরা পাওয়া। একজন গোপন ক্রেতায়ের যা দাম দেবে তার 25% আমার জন্য যথেষ্ট নয়। তার চেয়ে বরং আমি আপনাকে জেলে যেতে দেখব। আর আপনি ভাববেন না যে আপনি পার পেয়ে যাবেন। আপনি আমার ব্যাপারে ওদের যা খুশি বলতে পারেন। মুক্তগুলো আমার কাছে নেই, আমি নির্দোষ। পুলিশ এমনকি এটাও জানে না যে আমি এডগারকে চিনি। কিন্তু এডগার গত রাতে ওই বুড়ির বাড়িতে ছিল, আর পরদিন সকালে সে ছিল এখানে। শুধু একটু অপেক্ষা করুন, যতক্ষণ না এডগার পুলিশকে সত্যিটা বলতে শুরু করে। সে তাদের বলবে কিভাবে আপনি তাকে মুক্তগুলো বিক্রি করার জন্য টাকা দিয়েছিলেন। সে বলবে যে বুড়ি যখন ডাক্তারের কাছে এসেছিল তখন আপনি আগেই মুক্তগুলো চুরি করে সেখানে নকল মুক্ত রেখে দিয়েছিলেন। ডাক্তার যখন বুড়িকে চেক করছিল তখন এই কাজটা করা আপনার জন্য ছিল খুব সহজ ব্যাপার। এডগার বলবে আপনিই তাকে ছবির ফ্রেমের পেছনে আসল মুক্তগুলো খুঁজতে বলেছিলেন। প্যাটসি তার বানানো গল্প নিয়ে বেশ উত্তেজিত হয়ে কথা বলছিল। আপনি তাকে বলেছিলেন সেগুলো তার ওষুধের সাথে গিলে ফেলতে আর অফিস থেকে চুপি সারে বের করে নিয়ে যেতে। সে কাঁধ ঝাঁকায়। এই গল্পে অনেক কিছুই হয়তো মিলবে না, কিন্তু এডগার ঠিক সেগুলো মিলিয়ে দেবে, চিন্তা করবেন না। এডগার পুলিশকে বোকা বানাতে ওস্তাদ, আর তাদের কাছে ওর বিরুদ্ধে কোনো প্রমাণও থাকবে না। সে কখনো মুক্তগুলো ছোঁয়নি। সে তাদের বলবে ওগুলো আপনার কাছে আছে, আর সেটাই হবে সত্যি কথা। আর আমার বিরুদ্ধেও তাদের কাছে কোনো প্রমাণও থাকবে না। মিস হজ বলল, অবশ্য একটা জিনিস ছাড়া, সামান্য একটু খোঁজ নিলেই পুলিশ বুঝতে পারবে যে আপনি স্কটল্যান্ডের সেই ভাইঝি। তারা জানতে পারবে যে আপনি লেডি ব্ল্যাচেটকে ঘৃণা করেন আর মন থেকে বিশ্বাস করেন যে তার টাকাগুলো আসলে আপনার। ও, ওটা কাজ করবে না মাই ডিয়ার। আপনি নিশ্চয়ই আমার ওই গল্পটা সত্যি বলে বিশ্বাস করেননি, তাই না? একেবারেই না। আপনি তো মাত্রই পুরো গল্পটা বানালেন। বেচারি গ্ল্যাডিস আপনার বন্ধু মিস্টার স্নেথকে যে গোপন কথাগুলো বলেছিল আপনি সেগুলোই কাজে লাগিয়েছেন। আপনি ভেবেছিলেন এই রকম একটা দুঃখের গল্প শুনে আমার মতো এক বয়স্ক একাকী মহিলার মন গলে যাবে, আর আমি সহজেই মুক্তগুলো আপনাকে দিয়ে দেব। কিন্তু আপনি ওটা বিশ্বাস করেননি। লেডি ব্ল্যাশেট একজন বয়স্ক মহিলা। তার আপনার মতো এত কম বয়সী একটা ভাইঝি থাকাটা বেশ অদ্ভুত ব্যাপার, বিশেষ করে যখন আপনার বেচারি মুমূর্ষু মা এখনো এত ইয়াং। আপনার বাবা মা তো বয়স্ক নন। সে মিস কমফর্টের দিকে তাকিয়ে হাসল, তবে সেটা ছিল একটা ভয়ঙ্কর, সব জেনে বসে থাকা হাসি। আপনার কি মনে হয় না এটা বেশি যুক্তিযুক্ত যে স্কটল্যান্ডের ভাইঝি এখন আসলে একজন বয়স্ক মাঝবয়সী মহিলা? মিস কমফোর্ট অবশেষে বুঝতে পারল। আপনার মতো? সে জিজ্ঞেস করল। একদম ঠিক মাই ডিয়ার, আমার মতো। মিস কমফোর্ট মেনে নিল যে সে হেরে গেছে। আপনি সেই স্কটল্যান্ডের ভাইঝি? আর আপনি একজন পেশাদার চোর। মিস হজ বলল। আর এটাই হলো পুরো সত্যি। সে উঠে দাঁড়ালো আর তার সাদামাটা বিশ্রী পোশাকটা একটু ঝেড়ে নিল। তাই আমার মনে হয় আধা আধি ভাগ করাটা খুবই ন্যায্য। আমরা কোথা থেকে শুরু করব? বিশ নম্বর বাড়িতে
লেডি ব্ল্যাচেট বেল বাজিয়ে গ্ল্যাডিসকে ডাক দেয়। সে গ্ল্যাডিসকে লম্বা ভাষণ দিচ্ছিল যে পাবলিক প্লেসে বেশি কথা বলা কতটা খারাপ আর বোকামির কাজ। তবে আমি ঠিক করেছি যে আমি তোমাকে তোমার কাজটা করতে দেবো। গ্ল্যাডিস খুব একটা অবাক হলো না। সে অনেক বছর ধরে কঠোর পরিশ্রম করে এটা নিশ্চিত করেছে যাতে লেডি ব্ল্যাচেট তাকে ছাড়া এক মুহূর্তও চলতে না পারে। তবে সে খুব বিনীতভাবে উত্তর দিল, ধন্যবাদ মাই লেডি। ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে আমি বড় অঙ্কের টাকার একটা চেক পেয়েছি, তাই এখন আমার বেশ ভালো লাগছে। সত্যি? এ তো বেশ খুশির কথা। গ্ল্যাডিস বেশ স্বস্তির সাথে বলল। এখন আপনি আবার কিছু মুক্ত কিনতে পারবেন। সে খুব বিনয়ের সাথে কথা বলছিল, কারণ সবাই এমন ভাব করছিল যেন চুরি যাওয়ার পুরো দোষটা তারই। আমি সবসময় আপনাকে ওগুলো পরে থাকতে দেখতাম। আমি ওগুলো খুব মিস করছি মাই লেডি। আমি আর কেনার কথা ভাবিনি। কিন্তু লেডি ব্ল্যাচেট আয়নায় নিজেকে দেখলেন। হয়তো আমার সত্যিই কিছু গহনা দরকার। তার গলাটা ফাঁকা, খুব বয়স্ক আর কুচকানো লাগছে। অতিরিক্ত চামড়াগুলো বিশ্রীভাবে ঝুলে রয়েছে, আর গলার গভীর ভাঁজগুলো প্রতি বছর আরও খারাপ হয়ে চলেছে। গ্ল্যাডিস বলল, আমি ভাবছিলাম এবার হয়তো আপনি 2 লহরের একটা মুক্তোর নেকলেস কিনতে পারেন। আমি জানি আপনি আগেরগুলোর মতো ঠিক একই রকম মুক্তো আর কখনোই পাবেন না, কিন্তু একটু সস্তা দামের 2 লহরের মুক্তো হলে কেমন হয়? লেডি ব্ল্যাচেট একটু ভেবে দেখলেন আর সিদ্ধান্ত নিলেন যে আইডিয়াটা বেশ ভালো। সর্বোপরি ব্যাংকে এতগুলো টাকা ফেলে রাখার চেয়ে একটা সুন্দর গহনা থাকা অনেক ভালো। এটা গ্ল্যাডিসের জন্যও ভালো ছিল। চুরি হওয়াটা ছিল দারুণ একটা লাকি ব্যাপার। অবশ্য সে অনেক দিন ধরেই এমন কিছু ঘটানোর চেষ্টা করে আসছিল, আর সে কারণেই সে ইচ্ছে করে সাবধানে পাবে বসে গোপন কথা বলে বেড়াতো। মিস্টার স্মিথ যখন অবশেষে এসে পৌঁছায় ততদিনে সে প্রায় আশা ছেড়েই দিচ্ছিল। প্রথম সেটের আসল মুক্তগুলো চুরি করে সে যে টাকা পেয়েছিল তা চিরকাল থাকবে না। সে মরে যাবে, তবু তার বেচারা অসুস্থ ভাইকে কোনো সরকারি ফ্রি হাসপাতালে পাঠাতে দেবে না যেখানে তার কোনো প্রাইভেসি নেই। তার মতো ভালো বংশের একটা ছেলেকে কখনোই সাধারণ অসুস্থ লোকদের সাথে মেশা উচিত নয়। একটা সুন্দর গহনার দোকানের পেছনের ঘরে মিস হজ, মিস কমফোর্ট আর মিস্টার স্নেথ পুরোই হতবাক হয়ে দাঁড়িয়ে। দোকানের মালিক নেকলেসটার জন্য তাদের মাত্র 25 পাউন্ড দিতে চাইছিল, কারণ ওগুলো ছিল খুব সুন্দর এবং সস্তা নকল মুক্ত। ঠিক একই সময়ে নিজের আরামদায়ক শোয়ার ঘরে বসে লেডি ব্ল্যাচেটের সেই বেশি বেতন পাওয়া হাউসকিপার স্কটল্যান্ডের একটা ঠিকানায় চিঠি পোস্ট করার জন্য প্রস্তুত। শুনছিলেন ক্রিস্টিয়ানা ব্র্যান্ডের লেখা কাহিনী দ্য নিস ফ্রম স্কটল্যান্ড। ভবিষ্যতে ক্রিস্টিয়ানা ব্র্যান্ডের লেখা আরও বেশ কিছু গল্প এবং উপন্যাস আসতে চলেছে। সুতরাং গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। শীঘ্রই ফিরে আসব নতুন আরও একটি গল্প নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।